নমস্কার, গল্পবুড়ো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গল্পবুড়োতে আজ শুনবেন শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত এক রোমাঞ্চকর ভৌতিক কাহিনী শিমুলতলার মাধবী লজ। লেখকের জন্ম 1941 সালের 9ই মার্চ হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলা এলাকায়। তিনি অজস্র রহস্য রোমাঞ্চ কাহিনী, ভ্রমণ কাহিনী, ভৌতিক গল্প প্রভৃতি রচনা করেছেন। তার সৃষ্ট জনপ্রিয়তম গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা সিরিজ। শুরু হচ্ছে শিমুলতলার মাধবী লজ। সে বছর ঘন ঘন নিম্নচাপের ফলে বর্ষাকালটায় মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। একে তো বর্ষার বৃষ্টি হচ্ছেই, তার ওপর যেদিনই একটু ধরনের মতো হয় সেদিনই রেডিও আর খবরের কাগজ ঘোষণা করে ভয়ঙ্কর এক নিম্নচাপের কথা। যাই হোক, সারাটা বর্ষা এইভাবে কাটাবার পর শরৎ আসার সঙ্গে সঙ্গেই ভাবলাম এবার বুঝি দুর্যোগ কাটলো। এক সুন্দর সকালে হঠাৎ দেখি আঙিনায় শিউলি ছড়িয়ে আছে। মেঘমুক্ত নির্মল আকাশে পুজো পুজো গন্ধ। আনন্দে নেচে উঠল মনটা। ভাবলাম আর ঘরে বসে থাকা নয়, 2-4 দিনের জন্য বরং চট করে কোথাও থেকে ঘুরে আসা যাক। কিন্তু যাব কোথায়? চা খেতে খেতে টাইম টেবিলের পাতা উল্টাতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল নতুন একটি সাপ্তাহিক নর্থ বিহার এক্সপ্রেস চালু হয়েছে। ট্রেনটি প্রতি শুক্রবার রাত 11টায় ছাড়ে। শিমুলতলা পৌঁছয় সকাল 6টায়। ভাবলাম অনেক জায়গায় তো গেছি, কিন্তু শিমুলতলায় কখনো যাইনি। অতএব শিমুলতলা থেকেই ঘুরে আসি না কেন। এই মনে করে পাজামা আর পাঞ্জাবিটা পরে যখন বেরোতে যাচ্ছি, ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে সুজয় এসে হাজির হলো। সুজয় আমার দীর্ঘদিনের বন্ধু। বলল, কি ব্যাপার রে, এমন অসময়ে চললি কোথায়? কদিন পর একটু হাঁপ ছেড়ে ভাবলাম তোর বাড়ি এসে চুটিয়ে আড্ডা দেব। তা তুই শেষকালে কেটে পড়ছিস? আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। বললাম, ভাগ্য ভালো যে বেরিয়ে পড়িনি। আমি এই বিরক্তিকর আবহাওয়ায় বড্ড বেশি বোর বোধ করছিলাম, তাই 2-4 দিনের জন্য এই একঘেয়েমির হাত থেকে পালিয়ে বাঁচতে চাইছিলাম। সেই জন্যই হাওড়া স্টেশনে যাচ্ছিলাম। আজ রাতের গাড়িতে একটা বার্থ রিজার্ভেশন যদি পাওয়া যায়। যাবি কোথায়? এই শিমুলতলায়। তুই যাবি? এত তাড়াতাড়ি কি করে যাব? কোনো প্রস্তুতি নেই, কিছু নেই, একেবারে আজই। আরে, এ তো কাশ্মীর কিংবা সিমলা নয়, এ শিমুলতলা। এর আবার প্রস্তুতির কি আছে? তোর কিট ব্যাগে শুধু জামা কাপড়গুলো গুছিয়ে নিবি, আর খরচ খরচা আমার। আরে তাই? তাহলে আমি রাজি। মনের মতো একজন সঙ্গী পেয়ে আনন্দে ভরে উঠল মনটা। দুজনে হাওড়া স্টেশনে গিয়ে রাতের গাড়িতে একটা রিজার্ভেশনও করিয়ে আনলাম। রাত 11টায় ট্রেন। সুজয়ের সঙ্গে কথা হলো ও 9টার মধ্যেই চলে আসবে আমার কাছে। তারপর আমরা একসঙ্গেই রওনা দেব। যাই হোক, বাড়ি ফিরে স্নান খাওয়ার পর সারাটি দুপুর ধরে গোছগাছ করতে লাগলাম। আসলে এই বর্ষায় অথবা বর্ষার পরে পাহাড়ি অঞ্চলগুলো আমার খুব ভালো লাগে, কেননা বৃষ্টি স্নাত গাছপালা থেকে একটা মিষ্টি সোঁদা গন্ধ বেরোয়। ভিজে মাটি থেকে চমৎকার একটা মেঠো সুবাস পাওয়া যায়। তাই নতুন দেশে যাওয়ার উল্লাসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরিপাটি করে সুটকেসটি গুছিয়ে ফেললাম। কিন্তু এত আনন্দ, এত গোছগাছের মধ্যেও হঠাৎ একসময় দেখি আকাশ কালো করে কি ভয়ানক মেঘ উঠেছে। আবার কি নিম্নচাপ? কে জানে। খোলা জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম। একদিকে ভাদ্রে চড়া রোদ, অন্যদিকে আকাশের ঈশানে মহাপ্রলয়ের সূচনা। দেখতে দেখতে সেই মেঘ আকাশময় ছড়িয়ে পড়ল। তারপর খুব ঠান্ডা বাতাস বয়ে গেল শরীরের ওপর দিয়ে। তারও পরে শুরু হলো প্রবল বর্ষণ। কিছু সময়ের মধ্যেই রাস্তায় হাঁটু জল দাঁড়িয়ে গেল।
অবিশ্রান্ত বৃষ্টিধারায় ডুবে গেল সব। সন্ধ্যার মুখে বেগ একটু কমলেও বৃষ্টিপাত সমানে চলতে লাগলো। আমার বাড়ি থেকে সুজয়ের বাড়ি অন্তত আধ ঘন্টার পথ। এই দুর্যোগে এসে কিছুতেই আসতে পারবে না, আমি বা যাব কি করে? তাই যাওয়ার আশা ত্যাগ করে ঘরে বসে গল্পের বই পড়তে লাগলাম। এদিকে রাত 9টা বাজার সঙ্গে সঙ্গেই দরজায় কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি সুজয় কালো একটা বর্ষাতি পরে কিট ব্যাগ কাঁধে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বললাম, এই দুর্যোগে কি করে এলি তুই? না এলে তুই কি ভাবতিস বল? কি আর ভাবতাম, এত দুর্যোগে মানুষ বেরোতে পারে? যাক, এসে ভালোই করেছিস। আচ্ছা, রাস্তায় এখন জল কীরকম রে? কোনো রকমে যাওয়া যাবে। তাহলে আর দেরি নয়, বেরিয়ে পড়ি চল। আমি তৈরিই ছিলাম। সুটকেসটা হাতে নিয়ে ঘরের তালা দিয়ে বাইরে এসে একটা টানা রিক্সাও পেয়ে গেলাম। তারপর সোজা হাওড়া স্টেশন। আমাদের ট্রেনও তখন প্ল্যাটফর্মে এসে গেছে। প্রতিদিনের দেখা সেই হাওড়া স্টেশনের আজ একেবারেই অন্যরকম চেহারা। খাঁ খাঁ করছে স্টেশন চত্বর। মাঝে মধ্যে একটি দুটি যাত্রীবিহীন লোকাল ট্রেন আসছে। দূরপাল্লার গাড়িগুলো সবই প্রায় ফাঁকা। বহু লোক এই দুর্যোগে আসতেই পারেনি। আমরা যাওয়ার পরই দেখলাম একজন রেল কর্মচারী রিজার্ভেশন চার্ট হাতে নিয়ে প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট জায়গায় সেঁটে দিল। কিন্তু চার্টের দিকে তাকিয়েই চক্ষু স্থির। এ তো বৃষ্টির জন্যে নয়। দেখলাম এত বড় গাড়িটার একটা বগিতে মাত্র আমাদের দুজনের নাম আছে, আর একটিতে আছে 5 জনের। বাদবাকি সবই সাদা, ইংরেজিতে নীল লেখা আছে। কি ব্যাপার বলতো? একজন কোচ অ্যাটেন্ডেন্ট আমাদের লক্ষ্য করে বললেন, ট্রেনটা আসলে নতুন তো, সবে চালু হয়েছে, অনেকেই জানে না, তাই এই অবস্থা। তাছাড়া ভিড় হয় না বলে এই গাড়িতে সচরাচর কেউ রিজার্ভেশনও করায় না। বিনা রিজার্ভেশনেই এই গাড়িতে সারা রাত শুয়ে যাওয়া যায়। কি আর করি? আমরা দুজনে ভয়ে ভয়ে আমাদের জন্য নির্দিষ্ট বগিতে ঢুকে বসলাম। সত্যি বলতে কি, এত বড় বগিতে আমরা দুজন, এ যেন ভাবাই যায় না। সুজয় না এলে আমি তো আসতামই না, এলেও যাত্রা বাতিল করতাম। বৃষ্টির বেগ হঠাৎ খুব বেড়ে গেল। ট্রেন ছাড়বার সিগন্যালও হয়েছে। এমন সময় দুজন আরপিএফ এসে বললেন, এই বগিতে কি আপনারা দুজন? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন। তাহলে এক কাজ করুন, পাশের বগিতে 5 জন আছেন, আপনারা সেখানে চলে যান। সাধারণ যাত্রীদেরও আমরা ওই বগিতে ঢুকিয়ে নিয়েছি, সেখানে পুলিশ গার্ড থাকবে। প্রত্যেক বগি থেকেই আমরা লোকজন সরিয়ে আনছি। আমি সুজয়ের দিকে তাকিয়ে বললাম, কি করবি রে? যা করবেন তাড়াতাড়ি করুন, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এখনই ছাড়বে। এই নিষেধাজ্ঞার পর আর থাকা উচিত নয়, এই ভেবেই আমরা পাশের বগিতে যাওয়ার জন্য তৎপর হলাম। সুজয় অবশ্য যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহ দেখালো না, কিন্তু আমরা গেটের কাছে যেতেই ট্রেন ছেড়ে দিল। আমি তবুও নামতে যাচ্ছিলাম। সুজয় আমাকে পেছন থেকে টেনে ধরল। আরে করছিস কি? এখন কখনো রিস্ক নেয়? সেরকম বুঝলে বর্ধমানে নেমে বগি বদল করে নেব। সেই ভালো। আমরা দরজার লক কেটে ভিতরে এলাম। রাত 11টা ট্রেন, সামনে কোনো বাধা নেই, লাইন অল ক্লিয়ার। তাই ছেড়েই গতি নিল ট্রেন। বৃষ্টিও গতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সমানে ঝরে চলেছে। জানালার কাঁচ নামানো সত্ত্বেও বাইরের ঝাপটা ভিতরে ঢুকছে। সুজয় বলল, আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ বল? তাহলে আর কোথাও নামা ওঠার দরকার হবে না। এই বগিটার চারদিকের দরজা ভিতর থেকে লক করে এর মধ্যে যে লেডিস সিটটা আছে, আমরা দুজনে সেইখানে শুয়ে থাকলে কেমন হয়? তাহলে আর এত বড় বগিটার শূন্যতা চোখ মেলে দেখতে হবে না। কোনো রকমে দু চোখ এক করে ঘুমিয়ে পড়তে পারলেই এক ঘুমে সকাল হয়ে যাবে। বাহ, চমৎকার আইডিয়া। বলেই চারিদিকের গেটে ছিটকিনি এঁটে কূপের ভিতরেও লক করে দিলাম। এইবার সারা রাতের মধ্যে গেট খুলে কাউকেই আর ভিতরে ঢুকতে দিচ্ছি না। রাত অনেক হয়েছে,
সঙ্গের খাবার খেয়ে শেষবারের মতো একবার টয়লেট গেলাম মুখ হাত ধুয়ে একটু হালকা হয়ে আসতে। কিন্তু টয়লেটের ভিতরে ঢোকা মাত্রই কেমন যেন একটা মম করা মিষ্টি গন্ধ, তাতে আচ্ছন্ন হয়ে গেলাম। সেই সঙ্গে হঠাৎ এক নিদারুণ ভয়ে গাটা কেমন শিরশির করে উঠল। সে কি দারুণ ভয়! ভয়ের কোনো কারণ নেই, তবুও ভয়। তাই চট করে বেরিয়ে এলাম। আমার হয়ে গেলে সুজয় ঢুকলো। সেও বেরিয়ে এসে বলল, ভারী চমৎকার একটা মিষ্টি গন্ধ, তাই না? আমি অতি কষ্টে বললাম, হ্যাঁ। তুই খুব ভয় পেয়েছিস মনে হচ্ছে। কই না তো। তোর মুখ দেখেই তো মনে হচ্ছে। আসলে আমার মনে হয় কোনো ব্যাপারী এই বগিতে করে নিশ্চয়ই গোলাপের ঝাঁকা নিয়ে যাচ্ছিল। তা হবে। ঠিক আছে, যদি তোর ভয় করে আর এদিকে না এলেই হলো। এখন আমরা চুপচাপ শুয়ে পড়ি, চল। এত বড় বগিতে আমরা মাত্র দুজন, ভয় হয় স্বাভাবিক। আমরা আর দেরি না করে কূপের মধ্যে দুজনে দুটো মিডিল বার্থ দখল করে শুয়ে পড়লাম। মিডিল বার্থ নিলাম তার কারণ লোয়ার বার্থে বাইরের জলের ঝাপটা কাচের জানলার বাধা টোপকে ভিতরে গড়াচ্ছে। আপার বার্থে ছাদের জল কাঠের ফাঁক দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ছে। মাঝের বার্থে সে ঝামেলা নেই, শোয়া মাত্রই ঘুম। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম আমরা। রাত তখন কত কে জানে। বাইরে প্রবল বর্ষণ। ট্রেন দুর্গাপুরে থেমেছে। বেশিক্ষণ নয়, মিনিট 5 থামার পরেই ছেড়ে দিল ট্রেন। এমন সময় হঠাৎ মনে হলো কে যেন ছুটে এসে ট্রেনের হাতল ধরে ঝুলে পড়েছে। তারপরেই দমাদ্দম ধাক্কা দরজায়। আমি উঠতে যাচ্ছিলাম, সুজয় হাত চেপে ধরল আমার। একদম খুলবি না, যেই হোক মরুক বেটা। আবার শব্দ, এবার মেয়েলি গলায় করুণ কণ্ঠে অনুরোধ, ভেতরে কে আছেন? দয়া করে দরজাটা খুলুন, না হলে আমি পড়ে যাব। প্লিজ সুজয়, খোল দরজাটা। না, মরুকো, এইভাবে ওঠে কেন? এবার রীতিমতো রেগে গেলাম আমি। এমন অমানুষের মতো ব্যবহার করিস না। একটি অসহায় মেয়ে এই দুর্যোগে চলন্ত ট্রেনের হাতল ধরে ঝুলবে, আর আমরা স্বার্থপরের মতো শুয়ে শুয়ে ঘুমোবো? না না, এ হয় না। খোল খোল দরজাটা খোল। কার মনে কি আছে জানিস তুই? আর এটা জানাজানির ব্যাপার নয়, এখনই একটা দুর্ঘটনা ঘটে যাবে। প্লিজ একবার দরজাটা খুলুন, দোহাই আপনাদের। আমি আর ঝুলতে পারছি না। আমার এক হাতে ভারী সুটকেস। আমি আমি এখনই হাত ফসকে পড়ে যাব। আপনারা কি চান আমি মরি? এই কথার পর আমি আর থাকতে পারলাম না। সুজয়ের আপত্তি না শুনে নিজে গিয়ে দরজার লক খুলে ঢুকিয়ে নিলাম মেয়েটিকে। অষ্টাদশী তরুণী, অপূর্ব মুখশ্রীর তুলনা মেলা ভার, গায়ের রং চাঁপার মতো ফর্সা, বৃষ্টিতে ভিজে সপ সপ করছে বেচারি। ভিতরে ঢুকে সুটকেসটি নামিয়ে রেখে বলল, সত্যি কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাকে। আরে এইভাবে চলন্ত গাড়ি থেকে ওঠে? দরজার ছিটকিনিটা আবার এঁটে দিলাম। মেয়েটির দু চোখে যেন আগুন জ্বলে উঠল। এ কি হাবার লাভ করছেন? দরজা খুলুন, খুলে দিন বলছি। এইভাবে দরজা বন্ধ করে শুয়ে থাকলে রাত দুপুরে লোকজন ওঠানামা করবে কি করে? এই দুর্যোগের রাতে লোকজন কোথায়? তাছাড়া এই বগিতেও আমরা মাত্র দুজন, আপনাকে নিয়ে 3। সে আপনারা দুজনই থাকুন আর একজনই থাকুন, দরজায় লক করা কখনোই ঠিক নয়। দেখুন তো কত কষ্ট পেলাম আপনাদের জন্য। সুজয়ও তখন কূপের ভিতর থেকে বেরিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। খুব তো জ্ঞান দিচ্ছেন। লাইনের অবস্থা জানেন? এই উদারতার সুযোগে কোনো বদ লোক গাড়িতে উঠে যদি রিভলভার দেখায়, তখন কি হবে? বৃষ্টি ভেজা মেয়েটি তখন ঠক ঠক করে কাঁপছে। সুজয়ের কথা একটু নরম হয়ে বলল, কিছু মনে করবেন না, আমি অবশ্য
বিপদের ওই দিকটা চিন্তা করিনি। কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করবেন। আসুন, ভেতরে আসুন। মেয়েটির আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের দফাও শেষ হয়ে গেল। সে কূপের মধ্যে ঢুকেই তার সুটকেসটি আপার বার্থে রেখে নিজের লোয়ার বার্থে কষ্ট করে বসে রইল। আপনি এক কাজ করুন, আমরা বাইরে যাচ্ছি, আপনি ভিজে জামা কাপড় ছেড়ে ফেলুন, না হলে এই অবস্থায় বেশিক্ষণ থাকলে আপনার শরীর খারাপ করবে। কিচ্ছু হবে না। এমন সময় হঠাৎ গাড়ির আলোটা নিভে গেল। আমি বললাম, আমার কথা শুনুন, শাড়িটা বদলে নিন, না হলে নিজেই কষ্ট পাবেন। বেশ, আপনি যখন এত করেই বলছেন তখন তাই হোক। বলেই সুটকেসটি নেওয়ার জন্য উঠে দাঁড়ালো মেয়েটি। আবার আলো জ্বলে উঠল। মেয়েটি কূপের বাইরে গিয়ে পোশাক পরিবর্তন করে হাসি মুখে আবার ফিরে এলো। আমি ওর বসবার সুবিধের জন্য মিডিল বার্থটা নামিয়ে দিলাম। সুজয় তখন ওপাশের বার্থে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আপনি চাইলে কিন্তু আমরা কূপের বাইরে যেতেই পারি। না না, কোনো দরকার নেই। তাছাড়া আমাকে কাছাকাছিই নেমে যেতে হবে। যদি ঘুমিয়ে পড়ি তখন আবার মুশকিল হয়ে যাবে যে। ও আচ্ছা, কিন্তু এইটুকু পথ যাওয়ার জন্য আপনি রাতের গাড়ি ধরলেন কেন, তাও এইভাবে একা? আমার কথা থাক, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা শিমুলতলা যাচ্ছি। কেউ আছে বুঝি সেখানে? কেউ নেই, এমনি বেড়াতে যাচ্ছি। কোথায় উঠবেন ঠিক করেছেন? আমাদের এক বন্ধু বলে দিয়েছেন রানীকুঠিতে উঠতে। ওখানে যদি জায়গা না পান তাহলে অন্য কোথাও উঠবো। আপনারা মাধবী লজে উঠতে পারেন। আপনি কখনো উঠেছিলেন ওই লজে? না না, ওখানে মানে শিমুলতলায় আমার মেজো মাসি থাকেন, আমি প্রায়ই যাই। খুব ভালো জায়গা, ওখানে গেলে আমার আর আসতেই ইচ্ছে করে না। তাহলে চলুন না আমাদের সঙ্গে, আপনি থাকলে খুব ভালো হবে। আপনার সাহায্য নিয়ে চারিদিক বেশ ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবো। আপনি ওই সুযোগে আরেকবার আপনার মাসির বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন। যেতে তো খুবই ইচ্ছে করছে, তবে এখন আমার যাওয়ার উপায় নেই। যদি কিছু মনে না করেন, আপনাকে একটা দামি জিনিস দেব, সেটা দয়া করে আমার মাসির বাড়িতে পৌঁছে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেব, কিন্তু আমরা আপনার সম্পূর্ণ অপরিচিত। আপনি বিশ্বাস করে দামি জিনিসটা আমাদের হাতে দেবেন? ধরুন যদি আমরা বিশ্বাসঘাতকতা করি? তা আপনারা করবেন না, আমি মানুষ চিনি। বেশ, দেবেন, কিন্তু সেই দামি জিনিসটা কি? যখন দেব তখনই দেখতে পাবেন। আমার যাওয়ার উপায় থাকলে আমিই গিয়ে দিয়ে আসতাম। সে কি, উপায় নেই কেন? কি হবে জেনে? আপনি বড্ড সেন্টিমেন্টাল, শুনে আপনি সহ্য করতে পারবেন না। আপনার ওই বন্ধুটি তো দরজাই খুলতে দিচ্ছিলেন না আপনাকে, আপনি জোর করে খুলে দিলেন তাই। সত্যি, সবাই যদি আপনার মতো হতো। কিন্তু আমার বন্ধুটি দরজা খুলতে দিচ্ছিলেন না, সে কথা আপনি কি করে জানলেন? আমি সব জানতে পারি। তা জানুন, কিন্তু আমিও আপনার সব কথা জানতে চাই। মেয়েটি ম্লান মুখে একটুক্ষণ চুপ করে থেকে বলল, শুনবেন? কোথায় যাচ্ছেন? একবার টয়লেট থেকে আসি, এসে বলছি। মেয়েটি দরজার লক খুলে টয়লেটের দিকে গেল। ও বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কূপের ভেতরটা সেই ঝাঁঝালো গোলাপি গন্ধে ভরে উঠল। সেই সঙ্গে হু হু করে বাতাস ঢুকতে লাগলো কামরার মধ্যে। অমনি শোনা গেল গেটের পাল্লার দরাম দরাম শব্দ। সর্বনাশ, মেয়েটি লকগুলো খুলে দিয়েছে নাকি? সুজয় তখন গভীর ঘুমে মগ্ন। আমি ওকে ডেকে তুললাম। তোর কথা না শুনে খুব ভুল করেছি রে ভাই, এই মেয়েটি নিশ্চয়ই এই কোনো দুষ্ট চক্রের সঙ্গে জড়িত। এই টয়লেটে যাওয়ার নাম করে দরজা লকগুলো খুলে দিয়েছে, পরে স্টেশনে নির্ঘাত ডাকাত পড়বে। সুজয় লাফিয়ে নামলো বার্থ থেকে। বলিস কি রে? হ্যাঁ, ওই দেখ দরজাটা খোলা। দাঁড়াও তো, দেখাচ্ছি মজা।
আমার সঙ্গে চালাকি? আমি জানতুম বলেই বারণ করেছিলাম। কই, চল তো দেখি কোথায় গেল। টয়লেটে গেছে। কিন্তু আমাদের এই কূপের ভেতরটা কেমন সেই ফুলের গন্ধে ভরে উঠেছে না, দেখেছিস? ভোরে ওঠাচ্ছি। সুজয় এগিয়ে গেল টয়লেটের দিকে, আমিও গেলাম ওর সঙ্গে। প্রথমেই গেটের পাল্লা দুটো লক করে দিলাম, কিন্তু দিলে কি হবে, সঙ্গে সঙ্গে সশব্দে আপনা থেকেই খুলে গেল পাল্লা দুটো। একটা ঠান্ডা স্রোত শরীরের ওপর দিয়ে বয়ে গেল যেন। সুজয়ের কিন্তু এসবে ভ্রুক্ষেপ নেই। সে সোজা এগিয়ে গিয়ে টয়লেটের দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মুখোমুখি দুটি দরজারই একই অবস্থা। কিন্তু মেয়েটি গেল কোথায়? তাকে আর দেখা যাচ্ছে না কেন? ভয়ে কাঠ হয়ে গেলাম আমি। সুজয়ের প্রবল আপত্তি সত্ত্বেও আসানসোলে গাড়ি থামলে বগি বদল করলাম। মেয়েটির সুটকেস তেমনই পড়ে রইল কূপের ভিতর, ওতে আমরা হাতও দিলাম না। সে রাতটা প্রায় জেগেই কাটালাম। পরদিন খুব ভোরে ট্রেন এসে শিমুলতলায় থামলে নেমে পড়লাম আমরা। শিমুলতলার আকাশে কোনো মেঘ নেই। শিমুলতলার প্রকৃতি ভোরের আলোয় অপরূপ। আমরা স্টেশনে নেমে দু একজনকে জিজ্ঞেস করে রানীকুঠির দিকে গেলাম। স্টেশনের বাঁ দিক দিয়ে যে পথটি লীলাবরণ ঝর্ণার দিকে চলে গেছে, সেই পথ ধরেই গেলাম আমরা। থানার পাশ দিয়ে অনেকটা হেঁটে যাওয়ার পর দূরের ঝাঁঝার পাহাড়গুলো স্পষ্ট দেখতে পেলাম। তারপর লালমাটির আঁকা বাঁকা পথে দু একটি দিঘি সরোবর পার হতেই চোখে পড়ল মাধবী লজ। আমরা মাধবী লজ ছেড়ে রানীকুঠিতে এলাম, কিন্তু বিধি বাম, এখন সিজন টাইম নয় বলে রানীকুঠির অধিকাংশ ঘরই মাল গুদামে পরিণত হয়েছে। তাই বাধ্য হয়েই মাধবী লজে উঠতে হলো। মাধবী লজের দারোয়ান, কেয়ারটেকার যাই বলো না কেন, সবই ওই গফুর। বেশ লম্বা চওড়া লোকটি, বয়স ওই 60-65 কাছে, ব্যবহার ভদ্র। আমরা যেতেই খুব আগ্রহের সঙ্গে একটি ঘর খুলে দিল আমাদের। খুব যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়, তবে বেশ বড়সড়, বাথরুম লাগোয়া ঘর। কল আছে, কিন্তু তাতে জল নেই। বাইরে একটা ইঁদারা আছে, সেখান থেকে জল এনে ভরতে হবে। এই ঘরের লাগোয়া আরেকটি ঘর আছে, সেটি আকারে ছোট, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা গফুরকে বললাম, এই ঘরটাই দাও না আমাদের গফুর, দুজন তো আমরা, ছোট ঘরই আমাদের পক্ষে ভালো। না বাবু, ও ঘর ভাড়া হয়ে গেছে, একজনের আসবার কথা আছে, না হলে ওটা আপনাদেরই দিতাম। দুটি ঘরের মাঝখানে একটা দরজা, দরজার শিকলটা আমাদের দিকে। গফুর দরজায় শিকল তুলে দিল। ওই দরজায় একদম খুলবেন না বাবু, ও ঘরে যাওয়ার চেষ্টাও করবেন না। তাহলে ওরা যাতায়াত করবে কোথা দিয়ে? ওদিকে আর একটা দরজা আছে, সে দরজায় তালা দেওয়া, চাবিটা খুঁজে পাচ্ছি না তাই। वरना ও ঘরে গিয়ে দরজায় ছিটকিনি এঁটে দিতাম। শোনো না গফুর, বলছি ওই ঘরটাই আমাদের চাই। ওরা এলে তুমি বরং ওদেরকেই এই ঘরে পাঠিয়ে দিও। ऐसा कभी नहीं हो सकता, ওরা আমাদের পুরানো আদমি আছেন, हर वक्त আসেন, তাই ওই ঘরটাই পছন্দ করেন। এডভান্স রুপিয়া भी পাঠিয়ে দিয়েছেন, কাজেই ডাবল ভাড়া দিলেও ও ঘর আমি আপনাদের দিব না। আচ্ছা বেশ, তোমার অসুবিধা থাকে তুমি দিও না, আমরা বরং অন্য কোথাও চলে যাই। जो आपको मर्जी, তবে ঘর ছাড়লে কিন্তু ভুল করবে। কেন, এখানে কি আর কোথাও ঘর খালি নেই? नहीं, এই সময় এখানে কোনো লোক আসে না। কিন্তু তোমার এখানে বাথরুমে তো জলেরই কষ্ট। সেজন্যে আমি আছি, আমি দাঁড়া থেকে পানি তুলে এনে দেবো আপনাদের। সেজন্য 2-5 পয়সা বকশিস দিতে হবে কিন্তু। আমরা আর কি করি, মাধবী লজেই রয়ে গেলাম। ঘরে জিনিসপত্র রেখে দরজায় তালা দিয়ে ঘুরে বেড়াতে লাগলাম শিমুলতলার পথে পথে। চারিদিকে ভিজে লাল মাটি আর সবুজের সমারোহ। এখনো এত গাছপালার ঘনত্ব খুব কম জায়গাতেই দেখা যায়।
পায়ে পায়ে আমরা লাট্টু পাহাড়ের দিকে এগোলাম। জায়গাটা বেশ নির্জন এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য বেশ চমৎকার। আমরা অনেকক্ষণ ধরে লাট্টু পাহাড়ে বেরিয়ে আবার যখন ঘরে ফিরলাম তখন চড়া রোদ্দুরে চারিদিক ঝাঁ ঝাঁ করছে। আমরা এসে ইদারার জলে স্নান করে মোড়ের মাথায় গিয়ে একটা দোকানে দুটো ডাল ভাত খেয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। এ ঘরে পাশাপাশি দুটো খাট পাতা, একটাতে আমি, অন্যটিতে সুজয়। শুয়ে শুয়ে আমরা গত রাতের সেই রহস্যময় ব্যাপারে আলোচনা করতে লাগলাম। সুজয় অবশ্য একটু গম্ভীর। কাল রাত থেকেই ও যেন কীরকম একটা হয়ে গেছে। আচ্ছা সুজয়, সেই মেয়েটির ব্যাপারে আমরা কোন সিদ্ধান্ত নিই বলতো? ওইভাবে দুমদাম দরজা খুলে যাওয়া, টয়লেট থেকে অদৃশ্য হওয়া, আর ওই গোলাপ ফুলের গন্ধ, এর থেকে আমরা কি ধারণা করতে পারি? যা করবার, অর্থাৎ কিনা আমরা ভূতের পাল্লায় পড়েছিলাম। ভূত ছাড়া কিছুই নয়, ওটা একটা প্রেতিনী। এই ভাগ্যিস বুদ্ধি করে আমরা কামরাটা বদল করেছিলাম, না হলে যে কি হতো। তবে যাই বলিস, মেয়েটি কিন্তু খুব ভালো। দেখ, ভূত পেতনি যাই হোক না কেন, আমাদের সঙ্গে কিন্তু কোনো রকম দুর্ব্যবহার করেনি। করেনি বললেই হলো? ওইভাবে অদৃশ্য হয়ে যাওয়া, দুমদাম দরজা খুলে দেওয়া, এগুলো বুঝি ভদ্র ব্যবহারের নমুনা? হ্যাঁ, তা হয়তো নয়, তবে আমার মনে হয় ওইসবের মধ্যে দিয়ে ও নিশ্চয়ই ওর অস্তিত্বের অলৌকিকত্বটা বোঝাতে চেয়েছিল। না হলে ভাব, ওর মনে যদি কোনো বদমতলবই থাকতো তাহলে তো অন্যভাবেও অন্য যে কোনোভাবে তো ভয় দেখাতেই পারতো আমাদের। এইভাবে কথা বলতে বলতে দুপুর গড়িয়ে দিলাম আমরা। বিকেলে আবার বেড়াতে বেরিয়ে দূরের ঝাঁঝার পাহাড়গুলো দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলাম। সন্ধে উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও আমরা সেই নির্জন প্রকৃতির লীলাভূমিতে বিচরণ করে আবার যখন মাধবী লজে ফিরে এলাম তখন দেখি না আমাদের পাশের ঘরে আলো জ্বলছে, খুটখাট শব্দও শোনা যাচ্ছে। তার মানে যাদের আসবার কথা ছিল তারা এসে গেছে। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। একবার ভাবলাম আমাদের এদিকে দরজায় শিকল তো দেওয়া আছে, ঝনঝন করে নাড়া দিয়ে ওদের ডাকি এবং দুঘরের দরজা খোলা রেখে অনেক রাত পর্যন্ত গল্প করি। আবার ভাবলাম কি দরকার যদি ওরা অন্য কিছু মনে করেন। তাই মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের মধ্যেই নানা বিষয়ের আলোচনা চালিয়ে যেতে লাগলাম। এই সময় গফুরটাকে পাওয়া গেলে খুব ভালো হতো। ও থাকলে কি করতো? ওকেই বলতাম ওদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে। ঠিক বলেছিস, ডাকবো গফুরকে? হ্যাঁ, ডাক। আমি বাগানে এসে অনেক হাঁক ডাক করলাম, কিন্তু কোথায় গফুর? তার কোনো সাড়া শব্দ পেলাম না। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। কি নিদারুণ অন্ধকার চারিদিকে। পাশের ঘর থেকে স্ত্রীলোকের গলায় খিলখিল হাসির শব্দ শোনা গেল। এই সুযোগ, এবার বরং শিকল নেড়ে ওদের ডাকা যেতে পারে। না, সেটা কিন্তু আরও খারাপ হবে। খারাপ হবে কেন? আমরা চালাকি করে একটা দেশলাই চাইব। অন্ধকারে যে কেউ যাকে ইচ্ছা দেশলাই চাইতে পারে। তাছাড়া সত্যিই তো আমাদের কোনো বদ মতলব নেই। শুধু এই প্রেতপুরীর মতো ভয়ানক নির্জনতায় মানুষের একটু সান্নিধ্য চাই। সুজয় এগিয়ে গিয়ে দরজার শিকল খুলে একবার ঝনঝন শব্দ করল। যদি কিছু মনে না করেন তো দরজাটা খুলবেন একবার। বলার সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। সেই সঙ্গে গত রাতে ট্রেনের মধ্যে যে মিষ্টি গোলাপের গন্ধটা পেয়েছিলাম সেই গন্ধে ভরে উঠল ঘর। আমার সারা শরীর হিম হয়ে গেছে তখন। হবে নাই বা কেন, এই মিষ্টি গন্ধের সঙ্গে সঙ্গেই তো সেই অশুভ আবির্ভাব হয়। তবে 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 আমরা কি আবার সেই পেতনির পাল্লায় পড়লাম? কিন্তু না, এই অন্ধকার ঘরে কেউ কোথাও নেই। শুনছেন? ঘরে কেউ আছেন? অনুগ্রহ করে একটা দেশলাই ধার দেবেন আমাদের। সুজয়, ছেড়ে দে, চলে আয়। ও তবুও ঘরে ঢুকলো, আর ঢোকা মাত্রই সেই অন্ধকারে একটি হাত এগিয়ে এলো। এই নে, দেশলাই। আমি সভয়ে পিছিয়ে এলাম। এইবার একটু একটু করে অন্ধকারে তার ছায়া শরীর স্পষ্ট হলো। তাকে
তাকে দেখেই চমকে উঠলাম। এ এ তো আর কেউ নয়, কাল রাতের সেই রহস্যময়। আমি তখন এক লাফে বাইরে সেই একেবারে রাস্তার মোড়ে সেখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলাম, গফুর, গফুর, তাড়াতাড়ি এসো। আমার চিৎকার শুনে মোড়ের মাথা থেকে গফুর এবং আরও কয়েকজন ছুটে এলো। কে হলো বাবুজি? মনে হচ্ছে খুব ভয় পেয়েছেন। হ্যাঁ, তোমরা সবাই এসো, গিয়ে দেখবে চলো কি অঘটন ঘটে গেছে। কি হয়েছে? গেলেই দেখতে পাবে, দেরি করো না, না হলে আমার বন্ধুকে বাঁচাতে পারবো না। এই কথায় সবাই একবার মুখ চাওয়াচাই করল। তারপর গফুরের ডাকে অন্তত জনা 10 লোক ছুটে এলো হই হই করে। আমি বারবার মানা করেছিলাম পাশের ঘরের দরজাটা খুলতে। কেন খুলেছিলেন দরজাটা? ততক্ষণে আলো এসে গেছে। আমরা ঘরের ভেতরে গিয়ে যা দেখলাম তা বড়ই মর্মান্তিক। ঘরের মধ্যে সুজয়ের দেহটা ঝুলছে, সে ছাড়া সেই ঘরে আর কারো অস্তিত্ব নেই। আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো। সেই রাতেই আমি মাধবী লজ ত্যাগ করে স্টেশনের কাছে এক বাঙালির বাড়িতে আশ্রয় নিলাম। ওদের মুখে শুনলাম কিছুদিন আগে মাধবী লজের ওই ঘরটিতে এক যুবক আত্মহত্যা করেন। তারপর থেকে ওই ঘরটি বন্ধই থাকে, কাউকে ভাড়া দেওয়া হয় না। ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিয়ে সেই রাতেই আমি সুজয়ের বাবাকে টেলিগ্রাম করলাম। টেলিগ্রাম করতে গিয়ে এক সংবাদ পেলাম, যাতে আমার চিত্ত দারুণভাবে বিচলিত হলো। সংবাদটি হলো মর্গে নিয়ে যাওয়ার সময় ভ্যান থেকেই নাকি সুজয়ের লাশটি উধাও হয়ে যায়। কাল ওর বাড়ির লোকেরা এলে কিভাবে যে কি কৈফিয়ত দেবো আমি ভেবে পেলাম না। বেশ, তো আমি একাই আসছিলাম, কেন যে জড়াতে গেলাম ওকে ভেবে মন খারাপ হয়ে গেল। তবুও ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরলাম। ফিরে আসতেই আর এক চমক, যে বাড়িতে উঠেছিলাম সেই বাড়ির ভদ্রলোক বললেন, ভাগ্যের কি পরিহাস দেখুন, একদিকে দু বন্ধুতে বেড়াতে এসে একজনকে হারিয়ে বসলেন, অন্যদিকে ট্রেনের কামরায় হারিয়ে যাওয়া জিনিস ঘরে বসেই ফেরত পেলেন। কি বললেন? ট্রেনের কামরায় হারিয়ে যাওয়া জিনিস মানে? আমার তো কিছু হারায়নি। হ্যাঁ, সে কি, না হারালে এটা তাহলে কার? আমার দু চোখ কপালে উঠে গেছে তখন। এই যে ট্রেনের কামরায় ফেলে আসা এই মেয়েটির সেই সুটকেস, এ আপনি কোথায় ফেলেন? একটু আগে একটি মেয়ে এসে দিয়ে গেছে আপনাকে। ভয়ে মুখ শুকিয়ে গেল আমার, বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগলো। এবার কি আমি ওর গ্রাস? আচ্ছা, কিছু কি বলে গেছে? হ্যাঁ, বলেছে আপনারা নাকি একই ট্রেনে আসছিলেন, ভুল করে সে আপনার সুটকেসটি নিয়ে যায়, তাই এটি ফেরত দিয়ে গেছে। আর বলে গেছে হ্যাঁ হ্যাঁ, অম্বিকা কুণ্ডুর বাড়িতে আপনাকে একবার দেখা করতে। কে অম্বিকা কুণ্ডু তা আমি জানি না, কোথায় থাকেন তাও জানি না। তবে আমি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে সুটকেসটি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। আরে করেন কি মশাই, এই রাত দুপুরে কোথায় চললেন? একে এইরকম একটা ব্যাপার ঘটে গেল, তার উপর অচেনা জায়গায় কার খপ্পরে পড়বেন তার ঠিক কি? কিন্তু আমার মধ্যে তখন আর আমি কি আছি? কি এক অদৃশ্য শক্তি ভর করে আমাকে যেন হাওয়ায় উড়িয়ে নিয়ে চলল। কোথা থেকে কিভাবে যে গেলাম তা এখনও আমি মনে করতে পারি না। তবে একটা প্রাসাদোপম বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে সাড়া এলো। কে? এটা কি অম্বিকা কুণ্ডুর বাড়ি? হ্যাঁ, একটু দাঁড়ান। আমি দাঁড়িয়েই আছি, এমন সময় দরজা খুলে বেরিয়ে এলেন এক সুবেশা তরুণী। তাকে দেখেই আমার হাত থেকে সুটকেসটা পড়ে গেল। আমি অস্ফুট একটা আর্তনাদ করে জ্ঞান হারালাম। আপনি? পরদিন সকালে জ্ঞান যখন ফিরল তখন দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে আমার চারপাশে। আরে কি ব্যাপার মশাই, কাল হঠাৎ কি হলো আপনার? আরে কাকে দেখে এমন ভয় পেলেন?
আমি তখনও সেই মেয়েটির দিকেই তাকিয়ে আছি, কেননা মেয়েটি আমার পাশেই বসেছিল। ও ওকে ওকে চলে যেতে বলুন, ওকে দেখেই তো আমি ভয় পেয়েছিলাম। সরে যাওয়া দূরের কথা, ও আমার আরও কাছে এগিয়ে এসে বলল, কেন চলে যাব কেন? আমি কি ভূত না পেতনি? তাছাড়া আপনি আমাদের যা উপকার করেছেন তা ভুলবার নয়। ওই সুটকেসের ভিতর 10 ভরির মতো সোনার গয়না আর 50,000 টাকা ছিল। ও জিনিস হাতে পেয়ে কেউ ছেড়ে দেয় না। আপনি মহানুভব, তাই ফেরত দিতে এসেছেন। দেখুন, আমার যেন কীরকম সব গোলমাল হয়ে যাচ্ছে। আপনি আপনি কে? আমি চন্দনা। কিন্তু এই সুটকেসটা আপনার হাতে এলো কি করে? কেন, আপনিই তো দিয়েছেন। আমি দিয়েছি? একটু মনে করে দেখুন তো কিভাবে কি হলো। মনে হচ্ছে কিছু অলৌকিক ব্যাপার ঘটেছে। আমি এবার সাহস পেয়ে উঠে বসলাম। আগাগোড়া সমস্ত ঘটনার কথা খুলে বললাম ওদের। সব শুনে ওনারা কান্নায় ভেঙে পড়লেন। তারপর ওদের মুখে যা শুনলাম তা আরও মর্মান্তিক। চন্দনারা 2 বোন, বন্দনা ও চন্দনা, যমজ বোন ওরা। মায়ের সঙ্গে দুর্গাপুরে থাকে। এটা ওদের মাসির বাড়ি। একবার বন্দনা পরিচিত একটি ছেলেকে বিয়ে করতে চাইলে বাড়িতে প্রচণ্ড আপত্তি ওঠে। বন্দনা তাই এক রাতে ওরই বিয়ের জন্য রাখা গয়না ও টাকা নিয়ে পালিয়ে যায়। হয়তো সে মাসির বাড়িতেই আসতো, কিন্তু এমনই দুর্ভাগ্য, তার সেই ইচ্ছা পূরণ হয় না। সেও ছিল এক দুর্যোগের রাত। স্টেশনের কিছু লোক ওকে মধ্যরাতে সাপ্তাহিক নর্থ বিহার এক্সপ্রেসের চলন্ত গাড়িতে উঠতে দেখে। কম্পার্টমেন্টের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সম্ভবত ভিতরে ঢুকতে পারেনি বেচারি। পরে কিছু দূর যাওয়ার পর দেহের ভারসাম্য রাখতে না পেরে হাত ফসকে পড়ে যায়। পরদিন ওর ডেড বডি পাওয়া গেলেও এই সুটকেসের সন্ধান কেউ দিতে পারে না। আশ্চর্য, যদি ওর প্রেতাত্মাই আমাকে দেখা দিয়ে থাকে, তাহলে বারবার ট্রেনের টয়লেটের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করছিল কেন? সেটা তো আমাদের পক্ষেও বলা শক্ত। তবে মাধবী লজের যে ঘরে কাল ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে, সেই ঘরেই এক যুবক বন্দনার দুর্ঘটনার খবর কাগজে বেরোনোর পরেই আত্মহত্যা করে। হয়তো এমনও হতে পারে ওই ছেলেটি বন্দনার পরিচিত সেই ছেলেটি। যাই হোক, পরিচয় পর্ব সেরে উঠতে যাচ্ছি, এমন সময় চমকের পর চমক। হঠাৎ দেখি মা বাবাকে সঙ্গে নিয়ে সুজয় এসে হাজির। নেহাত দিনের বেলা, না হলে হার্ট ফেল করতাম। তবু আমার শরীরের সমস্ত রক্ত তখন মুখে এসে জমাট বেঁধেছে। সুজয়, তুই? হ্যাঁ আমি। কী সব উল্টোপাল্টা টেলিগ্রাম করছিস? তোকে কি ভূতে পেয়েছে না মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি তোর সঙ্গে এলাম কখন যে আত্মহত্যা করব? এলাম কখন মানে? মাধবী লজে একবার চল তো, সবাই সাক্ষী দেবে তুই এসেছিলি কিনা। কি আশ্চর্য! তুই বিশ্বাস কর, সে রাতে ওই প্রচণ্ড বৃষ্টির জন্য ঘর থেকে বেরোতেই পারিনি। আমি ধরেই নিয়েছিলাম তুই বোধহয় যাওয়া ক্যান্সেল করেছিস। কিন্তু তুই যে কার সঙ্গে এসেছিস তা ভগবানই জানেন। কাল তোর টেলিগ্রাম পেয়েই মাথা ঘুরে গেছে আমার। আমি ভাবলাম আমি না যাওয়ায় রসিকতা করে টেলিগ্রাম করছিস, কিন্তু এটা যখন বাবাকে, তখন কেন জানি না মনে হলো কোথাও একটু গোলমাল হয়েছে। তাই মা বাবা দুজনকে নিয়েই হাজির হয়েছি। সুজয়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম, এবং আমার যে মাথা খারাপ হয়নি তার প্রমাণস্বরূপ মাধবী লজের গফুর থেকে স্থানীয় সকলেই অকপট স্বীকৃতি দিলেন। এমনকি মর্গে নিয়ে যাওয়ার পথে লাশ উধাও হয়ে যাওয়ার ব্যাপারটাও গোপন রাখলেন না কেউ। ভৌতিক ঘটনার এমন রোমাঞ্চকর নাটকীয়তা আমাদের সকলকেই বিস্মিত করল। শুনছিলেন শ্রী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত শিমুলতলার মাধবী লজ। গল্পের কথক ও সূত্রধার উৎসব। সুজয় ও গফুরের চরিত্রে দেবতোষ, কোচ অ্যাটেন্ডেন্টের চরিত্রে প্রীতম,
RPF-এর চরিত্রে ইমতাজ, ভদ্রলোকের চরিত্রে সানি, বন্দনার চরিত্রে মেঘা এবং চন্দনার চরিত্রে মিতা। পোস্টার ডিজাইন ও প্রযোজনা সামি। মিউজিক অ্যারেঞ্জমেন্ট প্রীতম। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও অনেক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন গল্প গুরুজন। আজ আসি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।